পার্কভিউ হসপিটালের কেবিন নাম্বার ৭০২ এর সামনে দাঁড়িয়ে রয়েছে পরশ। হঠাৎই চোখ যায় তার লিফট থেকে নেমে দৌড়ে আসা একটা মেয়ের দিকে। অবশ্য শুধু তার চোখ যে ওই মেয়েটার দিকে গিয়েছে তা নয়, উপস্থিত সকলের দৃষ্টি মেয়েটার দিকে। কেননা প্রথমত তার পরনে ছিল সবুজ আর সোনালী রঙের কাজ করা কাতান লেহেঙ্গা ও ভারী ভারী গহনা। সাধারণত হসপিটালে কেউ এভাবে আসে না। আর দ্বিতীয়ত সে এমনভাবে দৌড়ে আসছিল যেন কোথাও আগুন লেগেছে আর সে ছুটছে। মেয়েটা দৌড়ে এসে পাশের কেবিন ৭০৩-এর দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে অন্য একটা মেয়ে দরজাটা খুলে বলল, ছোঁয়া, তুই এসেছিস? ছোঁয়া? নামটা শুনেই পরশের হৃদয়ে ছুঁয়ে গেল। পরশ জানে না কে এই ছোঁয়া, কিন্তু একটা কথা সে ভালোভাবেই হৃদয়ে গেঁথে নিল, ছোঁয়া হবে শুধুই পরশের। পরশ বেশ আভিজাত্য পরিবারের ছেলে, পেশায় সাইকিয়াট্রিস্ট, পরিবারের ছোট ছেলে। ছোঁয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সংসারে মা আর বড় বোন নয়নতারা রয়েছে। বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে বছরখানেক আগেই। বড় বোন একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। সংসার খরচ তাকেই সামলাতে হয়। কেবিনের ভেতরে এসে নিজের মায়ের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল ছোঁয়ার। স্যালাইন লাগানো আছে, চোখ দুটো বন্ধ। মায়ের এমন অবস্থা দেখতে পারছে না সে। নিশ্চুপভাবে বেরিয়ে গেল কেবিন থেকে। ছোঁয়ার পিছু তার বান্ধবী রূপালীও গেল। কেবিনগুলোর একপাশে বসার ব্যবস্থা আছে, সেখানেই বসে আছে পরশ। দৃষ্টি তার কেবিন নাম্বার ৭০৩-এর দিকে। কে মেয়েটি? কেন প্রথম দেখাতেই এত ভালো লাগলো তাকে? ভাবতে ভাবতেই ছোঁয়ার দেখা পেল পরশ। এদিকে এগিয়ে আসছে সে। ছোঁয়া এসে বসতেই রূপালী তার পাশে বসে বলতে শুরু করলো, অজ্ঞান হয়ে গিয়েছিলেন আন্টি। ডাক্তার বলেছেন শরীর দুর্বলের জন্য এটা হয়েছে, চিন্তার কিছু নেই। ছোঁয়া চোখের পানি মুছতে মুছতে বলল, ভাগ্যিস তোর বাসা আমার বাসার পাশেই, না হলে কি যে হতো। আরে আমি তো জানতামই না, আমাকে রাফসান ভাইয়া ডেকে এনেছে। উনি হ্যাঁ, উনি আন্টির সাথে দেখা করতে এসেছিলেন আর তখনই এটা ঘটে। নয়নতারা আপু স্কুলে, তুইও তোর কলেজের বান্ধবীর বিয়েতে, তাই আমাকে ডাকলো। ভাইয়াও এই হাসপাতালে আনলো আন্টিকে। ফর্মালিটির সব সেরেই গিয়েছেন তিনি। আসলে অনেক ভালো রাফসান ভাইয়া, আমি হলে মেডিকেলে নিয়ে যেতাম। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল ছোঁয়ার। রূপালী তার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কি মন খারাপ করলি? আমি কিন্তু খারাপ মাইন্ডে বলিনি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ছোঁয়া বলল, জানি রে, এই হাসপাতালের খরচ বহন করার সামর্থ্য আমাদের নেই। বাবা ক্যান্সারে আক্রান্ত হবার পরে তার চিকিৎসা খরচ যে বাড়িটাও বিক্রি করতে হয়। এত চেষ্টা করার পরেও বাবাকে বাঁচাতে পারলাম না। বাবার মৃত্যুর পরে আমাদের জীবনের খারাপ অধ্যায় শুরু হয়ে যায়। আপুকে পড়াশোনা ছেড়ে দিতে হয়, চাকরি পায় বেসরকারি স্কুলে, কেননা এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে ভালো চাকরিও সে পাবে না। আপুর টিউশনি ও স্কুলের বেতনের টাকা দিয়ে সংসার খরচ চালাতে হিমশিম খেতে হয়। মায়ের শরীরটাও যে ভালো না, এটা সেটা সারাক্ষণ লেগে থাকে। রাফসান ভাইয়া সাহায্য করতে চায়, তবে আর কত। আমাদের জন্য আপু বিয়েও করতে পারছে না। আমি কিছুই করতে পারিনি রে নিজের পরিবারের জন্য, কিছুই না। ছোট মনে হচ্ছে নিজেকে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল ছোঁয়া। সামান্য দূরত্বে বসাতে ছোঁয়ার সব কথাই শুনতে পেল পরশ। মেয়েটার মুখ দেখে মনেই হয়নি এতটা দুঃখী হতে পারে সে। অজান্তেই পরশের চোখের কোণেও পানি চলে এলো। এর মাঝে একজন এগিয়ে এসে বলল, পরশ, তুই এখনো আছিস? পরশ দাঁড়িয়ে বলল, চাচার শরীর কেমন এখন? আছে ভালো। তুই রোগী দেখবি না আজ? হ্যাঁ, রাতে। ঠিক আছে, আমি আসি এখন। পরশের দুঃসম্পর্কের চাচাকে ৭০২-এর ভর্তি করানো হয়েছে। তাকেই দেখতে এখানে এসেছে সে। ভাগ্যক্রমে ছোঁয়ার মতো রূপসীরও দেখা পেয়ে গেছে। পরশ একটু এগিয়ে যেতেই পেছন থেকে ছোঁয়া বলে ওঠে, শুনছেন? এই ডাকের অপেক্ষায় যেন ছিল সে। কিন্তু কে ডাকলো, ছোঁয়া নাকি রূপালী? মুখের হাসি লুকিয়ে পেছনে ফিরল পরশ। ছোঁয়ার হাতে নিজের ওয়ালেট দেখে বলল, আমাকে বলছেন? ওয়ালেটটি পরশের দিকে এগিয়ে দিয়ে ছোঁয়া বলল, এটা নিশ্চয় আপনার, ফেলে যাচ্ছিলেন চেয়ারের উপরে। পরশ তা নিয়ে বলল, হ্যাঁ, আমার। খেয়ালই করলাম না, ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই। অবশ্যই আছে। আজকাল এমন সৎ মানুষ খুব কমই পাওয়া যায়, না হলে মানুষ। আমার ফ্যামিলি সেই শিক্ষা দেয়নি আমাকে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তা কি করেন আপনি?
অনার্স প্রথম বর্ষের ফাইনাল দিলাম। বাহ, খুব ভালো। ধন্যবাদ, আসি। শুনুন, পকেট থেকে একটি কার্ড বের করে ছোঁয়ার দিকে এগিয়ে দিয়ে পরশ বলল, আপনি আমার ওয়ালেট আমাকে ফিরিয়ে দিয়েছেন। বিনিময়ে কখনো কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবেন প্লিজ। এটা আমার কার্ড। মৃদু হেসে পরশের হাত থেকে কার্ডটা নিল ছোঁয়া। কার্ডে চোখ বুলিয়ে সামনে তাকাতেই দেখলো পরশ উধাও। চলে গেছে সে। রূপালী এসে ছোঁয়াকে বলল, এত কি বলছে রে? কোনো প্রয়োজন হলে জানাতে বললো। তাই নাকি? ভারী হ্যান্ডসাম ছেলেটি। ডাক্তারটি মানে? মানে তিনি একজন সাইকিয়াট্রিস্ট, এই হসপিটালেই তার চেম্বার। সিরিয়াসলি? হুম। কাজ সেরে বাসায় এসেছে পরশ বেশ কিছুক্ষণ হচ্ছে। ছোঁয়া তার চেয়ে বয়সে বেশ ছোট্ট হবে। জীবনে প্রথম কাউকে প্রথম দেখাতেই ভালোবেসেছে। তাকে দেখে মনেই হয়নি বয়স কম। ছোঁয়া দেখতে বেশ লম্বা। তাই এই ভুলটা হয়েই গেল। এই বয়সে এসে প্রেমে পড়ল সে। এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? হানমনেই ভেবে চলেছে পরশ। তার মাঝে তার পাশে দাঁড়িয়ে আছেন এই খেয়াল নেই তার। সাফিনা আহমেদ হালকা কেসে বললেন। আমার ছেলেকে চিন্তিত মনে হচ্ছে। মায়ের দিকে তাকিয়ে পরশ বলল, তুমি কখন এলে? অনেকক্ষণ। তাই? সরি, আমি অন্য কিছুতে মগ্ন ছিলাম। তার পাশে বসে সাফিনা আহমেদ বললেন, কিসে মগ্ন ছিলিস? ভাবনায়। কার ভাবনায়? তেমন কিছু না। তোর ভাবনা তেমন কিছু না, কিন্তু আমার ভাবনা বিশেষ কিছু। মানে? মানে আর কত একা থাকবো আমরা? এবার তো বিয়েটা কর, বাড়িটা একটু প্রাণ ফিরে পাক। খানিকক্ষণ চুপ থেকে পরশ বলল, তোমার কেমন মেয়ে পছন্দ? তোর বড় ভাইয়ের বউয়ের মতো না হলেই হলো। সে তো আমাদের ছেড়ে বিদেশে গমন করলো আমার বড় ছেলেকে নিয়ে। মায়ের কথা শুনে হেসে ফেলল পরশ। সাফিনা আহমেদ বললেন, তোর পছন্দ হলেই হবে। আচ্ছা মা, মেয়ে যদি আমার চেয়ে বয়সে ছোট হয় তবে কি সমস্যা হবে? ছোট মেয়ে? এটা তো ভালো কথা। আমার মেয়ে নিয়ে পড়ে মেয়ের বড্ড শখের। তুই ক্লাস 9 বা 10-এর মেয়ে বিয়ে কর, পারলে আরো ছোট। আমার কোনো সমস্যা নেই, বরং আদরই করব সবাই। মায়ের কথা শুনে পরশ হাসতে হাসতেই বলল, বউ আনবো নাকি বোন? এত ছোট নয়। তবে অনার্সে পড়ছে এমন। এটা কি ছোট হলো? তুই নিজেকে বয়স্ক কেন মনে করছিস আমি বুঝলাম না। আমার শুধু একটাই চাওয়া, এমন কোনো মেয়ে আসুক যে আমাদের সাথেই থাকবে, আমাদের সময় দেবে। বাকিটা তোর পছন্দ। হুম। হুম। কাউকে ভালো লেগেছে? প্রথম দেখাতে কাউকে ভালো লাগা যায়? অবশ্যই যাই। তাহলে ভাবতে দাও আরো। ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন সাফিনা আহমেদ। এতদিন বিয়ের প্রসঙ্গে কোনো কথা উঠলেই তা এড়িয়ে যেত সে। আজ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কার আগমনে এই পরিবর্তন ঘটল? মায়ের মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ছোঁয়া। এমন সময় এলো রাফসান। রাফসানকে দেখে দাঁড়িয়ে পড়ল সে। রাফসান জিজ্ঞাসা করলেন। নয়নতারা কোথায়? সে ক্ষীণ স্বরে বলল, আপু বাসায় গেল মাত্র। তুমি খেয়েছো? না, নয়নতারা খাবার আনবে? নিষেধ করেছি, খিদে নেই। ছোঁয়ার মা আফিয়া জান্নাতের দিকে তাকিয়ে রাফসান বলল, ছোঁয়াকে আমার সাথে নিয়ে যে একটু রাতে না খেয়ে থাকবে। তিনি সম্মতি জানিয়ে বললেন, আমি সে কবে থেকে বলছি কিছু খেয়ে আয় খেয়ে আয়, কে শুনে কার কথা? হ্যাঁ নিয়ে যাও। ছোঁয়া বলল, তুমি একা থাকবে মা? শুয়েই তো থাকবো, সমস্যা নেই। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাফসানের সাথে বেরোতে হলো ছোঁয়াকে। রাফসান ছোঁয়ার অবস্থা বুঝতে পেরে বলল, বাইরে কোথাও যেতে হচ্ছে না, হাসপাতালের উপরে রেস্টুরেন্ট আছে। হুম। নয়নতারা চলে গেলে কেন? তুমি একা থাকবে? আপু সকালে স্কুলে যেতে হবে, আমি পাঠিয়ে দিয়েছি, সমস্যা নেই, পারবো। তুমি চাইলে আমি। না থাক, আজও আপনার অফিসের ক্ষতি হয়েছে। ও ভালো কথা, মা কেন ডেকেছিল? হালকা কেসেই বলল রাফসান। আছে কিছু, আমাদের পার্সোনাল কথা। তখন ইচ্ছে করে নিজের ওয়ালেটটা চেয়ারের উপর রেখেছিল পরশ। তার বুদ্ধিটা কাজে লেগে ছোঁয়াকে নিজের কার্ডও দিল সে। কিন্তু সে কি পরশের সাথে যোগাযোগ করবে, নাকি কোনো একটা কোনায় তার দেওয়া কার্ডটা ফেলে রাখবে? মধ্যরাতে হঠাৎই নয়নতারার মাথায় যন্ত্রণা শুরু হয়। তার মনে হচ্ছে কপালের রগগুলোতে রক্তের প্রবাহ হঠাৎ বেড়ে যায় আর শিরাগুলো ফুটে উঠেছে।
মাথা চেপে ধরে শোয়া থেকে উঠে বসলো নয়নতারা। এভাবে কতক্ষণ যে কেটে গেল টের পেল না সে। যন্ত্রণার তীব্রতা যখন কমে গিয়ে স্বাভাবিক হয়ে এলো, তখন সে চেঁচিয়ে বলল, আমার জন্য এক গ্লাস পানি এনে দে ছোঁয়া। পরক্ষণেই তার মনে পড়লো বাড়িতে কেউ নেই, হাসপাতালে রয়েছে মা বোন। তাই তো বাধ্য হয়ে নিজেই উঠল, পানি পান করে বারান্দায় আসলো সে। এই শীতেও তার শরীর ঘেমে গেছে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে, চাঁদটাও দেখতে বেশ সুন্দর লাগছে আজ। তারাগুলো দেখলেই মনে হয় তার সাথে কথা বলতে চাইছে। নয়নতারা আকাশের তারার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভালোবেসে বাবা আমার নাম দিয়েছিল নয়নতারা। বাবা থাকতে কোনো কষ্ট পেতে হয়নি। কেন বাবা উপরে চলে গেছে কেন? দুফোঁটা জল নয়নতারার চোখ বেয়ে ঝরে পড়ল। এই জল যেন শেষ হবার নয়। ঘুম আসছে না পরশের, মাথায় শুধুই ছোঁয়ার নামই ঘুরপাক খাচ্ছে। এই কি হয়ে গেল তার সাথে? প্রেমে পড়ল সে? তাও প্রথম দেখায়? সত্যি কি পড়েছে, নাকি শুধুই মোহ? শোয়া থেকে উঠে পড়ল পরশ। কেন যে আজ সে বাড়িতে চলে এলো? হাসপাতালেই থেকে গেলেই তো পারতো। কোনো বাহানা বের করে ছোঁয়ার সাথে আবারও কথা বলতে তো পারতো। টেবিলের উপর থেকে ওয়ালেটটা হাতে নিল পরশ। এই ওয়ালেটে ছোঁয়া আছে। এই ভেবে ওয়ালেটের উপর চুমু খেলো পরশ। আয়নায় চোখ পড়তেই লজ্জা পেল সে। আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল, ভালোবেসে প্রথম চুমু দিলি শেষমেশ এই ওয়ালেটকে? নিজেকে নিজেই প্রশ্ন করে হেসে ফেলল পরশ। মিনমিনে স্বরে বলল, হ্যাঁ, প্রেমে পড়েছি আমি। ছোঁয়ার প্রেমে পড়েছি, ভালোবাসি ওকে। সকালের নাস্তা সেরে বেরিয়ে যাচ্ছে পরশ। সাফিনা আহমেদ বললেন, এত সকালে কোথায় যাচ্ছিস? হসপিটালে। এখন তো পেশেন্ট দেখার সময় তো রাতে। এখন না গেলে আমি নিজেই পেশেন্ট হয়ে যাব মা। মানে শরীর খারাপ লাগছে, কি হয়েছে আমাকে বল, আমিও যাব সাথে। আরে তোমার ব্যস্ত হবার প্রয়োজন নেই, এই রোগ সেই রোগ না। তবে কি রোগ? বেরিয়ে যেতে যেতেই পরশ জবাব দিল, প্রেম রোগ। পরশের কথা শুনে হাসতে লাগলেন সাফিনা আহমেদ। পেছন থেকে তার স্বামী শফিউল আহমেদ বললেন, তোমার ছেলে কি প্রেমে পড়লো এই বুড়ো বয়সে? স্বামীর দিকে তাকিয়ে মুখটা বাঁকিয়ে তিনি বললেন, আসছে বুড়োর বাপ। হ্যাঁ পড়েছে, কোনো সমস্যা? তোমার প্রথম ছেলেও প্রেমের চক্করে পড়ে আমাদের ভুলেই গিয়েছে কিন্তু। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সাফিনা আহমেদ বললেন, তাতে কি, সে ভালো থাকলেই হলো। পরশও যদি। সবাই এক না, ফারুকের কর্মের জন্য আমরা পরশের ইচ্ছেকে দমিয়ে রাখতে পারি না, ভেবো না এত। অনেকখানি হলো কেবিন 703-এর সামনে পায়চারি করেই চলেছে পরশ। একজন নার্স এসে বলল, স্যার, বেশ কিছুক্ষণ হলো আপনাকে দেখছি। কোনো সমস্যা বা কিছু লাগবে? আমার আত্মীয় 702-এ আছে, তাই আছি এখানে। ও আচ্ছা, তা ডাকছেন না কেন তাদের? হালকা কেশেই বলল পরশ। আপনি আপনার ডিউটি পালন করুন, কোনো কিছু প্রয়োজন হলে আমি জানাবো। ওকে। নার্স চলে গেলেও খানিকটা লজ্জা পেল পরশ। আসলেই এভাবে কেবিনের সামনে হাঁটাহাঁটি করাটা দৃষ্টিকটুই মনে হচ্ছে। কিছুক্ষণ না হয় চাচার কেবিনে সময় কাটানো যাক, এই ভেবে নক করলো 702-এ। ভেতর থেকে দরজা খুলে দিল তার চাচার ছেলে শহীদ। পরশকে দেখেই বলল, চাচাকে দেখতে এলাম। তারা ভেতরে প্রবেশ করে দরজা আটকাতেই পাশের কেবিন থেকে বেরিয়ে এলো ছোঁয়া ও রূপালী। ছোঁয়া বলল, আসার জন্য ধন্যবাদ রে। কাল থেকে এসব ভারী জামা কাপড় পরে থাকতে আমার যে কি অস্বস্তি কাজ করছে জানিস না। আমার বাসায় গিয়ে নিজের বাথরুমে গোসল না করা পর্যন্ত শান্তি লাগবে না। তাছাড়া মায়ের জন্য কাপড় আনতে হবে। হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে আন্টির জন্য কি কি আনবি নিয়ে আয়, আমি এখানেই আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি গেলাম। পরশের মনে হচ্ছে ছোঁয়ার কণ্ঠ শুনতে পাচ্ছে সে। তাড়াহুড়ো করেই দরজা খুলল পরশ, কিন্তু ছোঁয়ার দেখা পেল না। রূপালীকে দরজার পাশে দাঁড়ানো দেখলো। পরশ বলল, 703-এর রোগী কেমন আছে? কিছুটা অপ্রস্তুত হয়ে রূপালী বলল, জি জি, আগের চেয়ে বেটার এখন। ও, আপনি একা কেন, সাথে কেউ নেই? ছোঁয়া মাত্রই বাসায় গেল। হতাশ হয়ে পরশ বলল, কবে ফিরবে? দুপুরের দিকে। পরশের উদ্দেশ্য শহীদ বলল,
না কিছু না। নিজের উপর রাগ হতে লাগলো পরশের। কেন সে যে কেবিনে ঢুকে পড়েছিল? অল্প সময়ের ব্যবধানের জন্য ছোঁয়ার দেখা পেল না সে। ধুর। দুপুরে খাবার খেতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলেন শফিউল আহমেদ। সাফিনা আহমেদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার ছেলে আসেনি? এতক্ষণে নিশ্চয়ই প্রেমিকার সাথে রেস্টুরেন্টে বসে আছে লাঞ্চ করার জন্য। মোটেও না। এত সহজ নাকি প্রেম? সবে তো প্রেমে পড়লো। পটাতে হবে না মেয়েকে? তোমার এত অভিজ্ঞতা কেন? আমরা কিন্তু প্রেম করে বিয়ে করিনি। বিয়ের আগে আমি প্রেম করেছি। কত ছিল আমার টিনা, মিনা, শিলা। তোমার ছেলেদের মতো নাকি? একটা মেয়ে নিয়ে উধাও, আর একটা মেয়েই জোগাড় করতে পারলো না এতদিনে। স্বামীর কথার পিঠে কোনো জবাব না দিয়ে পরশকে ফোন করলেন সাফিনা আহমেদ। এদিকে পরশ নিজের কেবিনে চেয়ারে বসেই ঘুমোচ্ছিল বেঘরে। রিংটোনের শব্দে ঘুমটা ভাঙলে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ মা বলো। তোরা কি রেস্টুরেন্টে? কারা? আরে তুই আর তোর প্রেমিকা। রেস্টুরেন্টে কেন হব? লাঞ্চ করার জন্য। দুপুর হয়ে গিয়েছে। মানে? হঠাৎই পরশের মনে পড়লো ছোঁয়ার কথা। সেই দুপুরে আসবে বলেছে হাসপাতালে, আর সে নিজেই কিনা বেঘরে ঘুমোচ্ছে। রাতে ঘুম না হওয়ায় ফল এটা। মায়ের উদ্দেশ্যে পরশ বলল, আমি পরে কথা বলছি মা, তোমরা খেয়ে নাও। ফোন রাখতেই শফিউল আহমেদ বললেন, কি বলবো? বিশেষ কিছু নয়, তোমার ছেলে প্রেমের তালে পড়ে ভুলেই গিয়েছে দুপুর হলো। দ্রুত বেগে 703 কেবিনের সামনে আসলো পরশ। আর যেন অপেক্ষা করতে পারছে না সে। কিছু না ভেবে দরজায় টোকা দিল। ওপাশ থেকে নয়নতারা দরজা খুলে বলল, কাকে চাইছেন? ছোঁয়া নেই? আমি ওর বোন নয়নতারা। কোনো প্রয়োজন? পেশেন্টের কি অবস্থা জানতে এলাম। আপনাকে ঠিক চিনলাম না। কাল পরিচয় হয় আমার ছোঁয়ার সাথে, আমিও ডাক্তার। ও আচ্ছা, ভেতরে আসুন না। না থাক। চাইতেও ছোঁয়ার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে পারলো না পরশ। ছোঁয়া কেন এলো না, এই ভাবতে ভাবতে হতাশ মনে চেম্বারে ফিরে এলো সে। আফিয়া জান্নাত জিজ্ঞেস করলেন, কে এসেছে নয়ন? ডাক্তার। ছোঁয়ার খোঁজ করলো, কাল পরিচিত হলো বলল, খবরাখবর নিতে এলো। ও তা তুই এলি যে, ক্লাস নেই আর? ছুটি নিয়েছি। তোমাকে হাসপাতালে রেখে ক্লাসে মন বসছে না, তাই ছোঁয়ার বদলে আমিই চলে এলাম। সবাই একসাথে এখানে কি করব? আমি গেলে না হয় ও আসবে। ভালো করেছিস, তবে আমার এখানে থাকার আর কি প্রয়োজন? ভালো তো আছি। রাফসান বলেছে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত থাকতে। আমি সুস্থই আছি। শরীর দুর্বল এখনো তোমার। রাফসানটা কেন যে আমার ছেলে হলো না? মেয়ের জামাই তো হবে। কথাটা বলেই মৃদু হাসলো নয়নতারা। হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ছোঁয়া। এমন সময় বাড়ির মালকিন রাজিয়া খাতুন এসে বললেন, কই যাও ছোঁয়া? হাসপাতালে যাচ্ছি। মায়ের অসুখ শুনলাম। জি। তা মাসের কয় তারিখ আজ মনে আছে? ভাড়াটা বাকি আছে। এই মাসে খরচা বেশি হয়েছে আন্টি, তাই। এই এলাকায় ভাড়া কম, শহরের দিকের বাসাগুলোর ভাড়া জানো? তাও যদি সঠিক সময়ে না দিতে পারো। কিছুক্ষণ চুপ থেকে ছোঁয়া বলল, আমি আপুকে বলবো ভাড়ার কথা। তাড়াতাড়ি দিতে বলিও, আমার শপিং করতে হবে। পেছন থেকে নয়নতারা বলে ওঠে, আন্টি, আপনার ভাড়াটা নিন। পেছনে ফিরে নয়নতারা ও আফিয়া জান্নাতকে দেখতে পেলেন রাজিয়া খাতুন। একগাল হাসি নিয়ে বললেন, চলে এসো তোমরা। ভাড়াটা নিন। নয়নতারার হাত থেকে টাকাটা নিয়ে চলে গেলেন রাজিয়া খাতুন। ছোঁয়া বললেন, তোমরা চলে এলে যে? মা জেদ করে চলে এসেছে, অত দামি হাসপাতালে থাকতে চাইছে না। ভেতরে প্রবেশ করতে করতে আফিয়া জান্নাত বললেন,
আমি ঠিক আছি। ওখানে থেকে রাফসানের টাকা নষ্ট করে কী লাভ? সে তো আমাদেরই ঘরের ছেলে। ছোঁয়া জিজ্ঞেস করলো। সব খরচ উনি দিয়েছে আপু? কেন? আমি দিলে বাড়ি ভাড়া দিতাম কি করে? আচ্ছা, এসব কথা পরে হবে। ফ্রেশ হয়ে আসি আমি। ছোঁয়ার রাগ হতে থাকলো নিজের উপর। আর কত রাফসানের সাহায্য নিবে তারা? সেই দুপুর থেকে কতবার যে পরশ 703-এর সামনে গেছে তার হিসেব নেই। একটা বারের জন্য ছোঁয়ার দেখা পেল না সে। বেশ কয়েকবার নয়নতারাকে দেখেছে, আর দেখেছে দরজা বন্ধ, তবে কিছু এখনো আসেনি। চেয়ার ছেড়ে উঠে পড়ল পরশ। আবার উপরে উঠে 703-এ যেতে হবে তার। দরজা খুলতেই দেখতে পেল তার রুগীরা লাইন ধরে বসে রয়েছে। এখন তার রুগী দেখার সময়। ভেতরে ঢুকে পড়ল পরশ। রুগী দেখেই না হয় যাওয়া যাবে। উঠোনে বসে আছে ছোঁয়া। হঠাৎই আগমন রাফসানের। রাফসানকে দেখেই দাঁড়িয়ে পড়ল সে। রাফসান বলল, নয়নতারা কেন আন্টিকে নিয়ে আসলো বলো তো? আজকে রাতটা অন্তত থাকতে পারতো। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ছোঁয়া বলল, আপনি একটু এখানেই দাঁড়াবেন, ভেতরে আসবেন না প্লিজ এখন। কেন? দাঁড়ানি না প্লিজ। ওকে। ছোঁয়া 2 মিনিটের মধ্যে এসে রাফসানের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এখানে 5,000 টাকা আছে, টিউশন ফি পেয়েছিলাম, জমিয়ে রেখেছি, এগুলো রাখুন। কেন? হাসপাতালের খরচ, প্লিজ বাসায় কাউকে বলবেন না। মুচকি হেসে রাফসান বলল, তুমি কি জানো কত খরচ হয়েছে? 5,000 কি হবে? কথাটা শুনে ছোঁয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার মুখের দিকে তাকিয়ে রাফসান বলল, বড় হয়ে নাও, আস্তে ধীরে শোধ করবে, সমস্যা নেই। এখন থেকেই শুরু করি, এগুলো রাখেন। পিচ্ছি মানুষের কাছ থেকে এসব নিতে নেই। কে বলেছে আমি পিচ্ছি? আমার সমান মেয়েদের বিয়ে হয়েছে কত। রাফসানকে নিশ্চুপ দেখে মিনমিনে স্বরে সে বলল। বাচ্চাও আছে। এবার রাফসান শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দে নয়নতারাও বেরিয়ে এলো আর বলল, রাফসান, কখন এলে? এই তো এক্ষুনি। তোমার ছোট বোন কি করছে দেখো। কি? ছোঁয়া ইশারায় রাফসানকে এসব বলতে নিষেধ করলেও সে বলতে শুরু করলো, টিউশনি করে টাকা জমেছে, এসব আমায় দিতে চাইছে হাসপাতালের খরচ হিসেবে। আচ্ছা নয় তারা, আমি কি তোমাদের পর? ছোঁয়া দৌড়ে ভেতরে চলে গেল। নয়নতারা বলল, তুমি তো জানোই সোয়ার স্বভাব, কিছু মনে করো না। শুধু ছোঁয়া না, তুমিও পর ভাবো। আজই আন্টিকে নিয়ে আসলে কেন? আন্টি নিজে এসেছেন। বাদ দাও তো এসব, ভেতরে এসো তো। রুগী দেখার পরেই 703-এর কেবিনের সামনে এলো পরশ। কিন্তু শূন্য কেবিন দেখে তার মনটাই খারাপ হয়ে গেল। আশেপাশে তাকিয়ে একজন নার্সের উদ্দেশ্যে বলল, ওনারা কখন গিয়েছে? বেশ কিছুক্ষণ হচ্ছে স্যার। ও, কিছুক্ষণ খালি কেবিনটার দিকে তাকিয়ে বেরিয়ে পড়ল পরশ। আজ সারাদিন এত ধকলের পরেও ছোঁয়ার একটুও দেখা পেল না। তবে কি আর কখনো ছোঁয়া নামক মেয়েটার দেখা পাবে না পরশ? রাফসান বেরোতেই আফিয়া জান্নাত চেঁচামেচি শুরু করে দিলেন, ছি ছি ছি, ছোঁয়া এটা কি করলো? ছেলেটা কি মনে করবে? আমরা কি ওর টাকা শোধ করতাম না? এসব করার কি দরকার ছিল ছোঁয়ার? নয়নতারা বলল, আহ মা, অসুস্থ শরীর নিয়ে এত উত্তেজিত হয়ে কথা বলো না তো। কি করবো তাহলে? এই মেয়ের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? কদিন পরে এই বাড়ির জামাই হবে ছেলেটা। এমন ব্যবহার কেউ করে? রাফসান কিছু মনে করেনি। ও ভালো ছেলে বলে কিছু মনে করেনি। এত টাকা খরচ করে মাত্র 5,000 টাকা দিচ্ছে মেয়েটাকে। আমি হলে ওর মুখের উপর ছুঁড়ে মারতাম। নিজের রুমের দরজা বন্ধ করে ছোঁয়া চুপ করে বসে রইল। তার মা বলল, দেখেছিস না দিন দিন কেমন বিগড়ে যাচ্ছে মেয়েটা। বিছানার উপরে বসলো ছোঁয়া। চোখ বেয়ে পানি পড়ছে তার। সে তো কারো দয়া নিতে চায় না, তাহলে বারবার কেনই কারো না কারো দয়ায় দিন পার করতে হয় তার? এসবের থেকে কি কখনোই মুক্তি পাবে না সে? আজ মা আর বোনও ভুল বুঝলো তাকে। তাকে বুঝবে এমন কারো দেখা কি সে পাবে না কখনো? তার মায়ের চেঁচানো শব্দ এখনো ভেসে আসছে। দুহাতে কান চেপে ঝুঁকে পড়লো সে বালিশের উপর। হতাশ মনে বাসায় ফিরে আসলো পরশ।
তাকে ঢুকতে দেখে সাফিনা আহমেদ এসে বললেন, কেমন কাটলো রে দিন আজ? 3 তলা থেকে 7 তলায় উঠতে নামতে অবস্থা কাহিল আমার, যদিও লিফট ছিল। সে কি রে, আমি ভেবেছি প্রেমিকার সাথে বাইরে ঘুরছিস। তুমিও না মা, প্রেমিকা হলে বলতাম তোমায়। হয়নি? না। তবে কাহিনী কি? নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে পরশ বলল। দুপুরে খাইনি আমি, খিদে পেয়েছে। সাফিনা আহমেদ কিছুই বুঝতে পারল না। শফিউল আহমেদ হেসে বললেন, ছ্যাঁকা খেয়েছে তোমার ছেলে। বলছি না, মেয়ে পটানো এত সহজ নয়। তুমি এত খুশি হচ্ছ যে? কারণ আমি চাই আমার পছন্দের কোনো মেয়েই পুত্রবধূ হয়ে আসুক। রাতের খাবার খাচ্ছে পরশ তার পরিবারের সদস্যদের সাথে। হালকা কেশে শফিউল আহমেদ বললেন, তাহিয়ার কথা মনে আছে তোর পরশ? খেতে খেতেই পরশ জবাব দিল, না থাকার কারণ নেই, সম্পর্কে আমার ফুফাতো বোন হয় সে। তোর যা ভোলা মন, তাই জিজ্ঞেস করছিলাম। সাফিনা আহমেদ বললেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাইছো তা বলে ফেলো। তাহিয়ার জন্য ছেলে দেখছে, মানে ওর বিয়ের জন্য পাত্র দেখছে। ভারী মিষ্টি মেয়ে, আমাদের পরশের সাথে ভালোই মানাবে। কি বলো সাফিনা? সাফিনা আহমেদ বললেন, মিষ্টি তো আমার বোনের মেয়েও, এর জন্য ছেলে দেখছে, ওর সাথেও মানাবে পরশকে। তাহিয়ার সাথে ভালো মানাবে না, রিনির সাথে ভালো মানাবে। তাহিয়া সব দিক থেকে পারফেক্ট পরশের জন্য। রিনিও কম কি, দেখতে সুন্দরী, পড়াশোনা করছে, সবচেয়ে বড় কথা আমার বোনের মেয়ে। ওটাই তো সমস্যা। কি বললে তুমি? এই পর্যায়ে কথা বলে উঠল পরশ। কি শুরু করেছো তোমরা? শান্তিতে খেতে দিবে না নাকি? সাফিনা আহমেদ বললেন, তুই বল পরশ, তাহিয়া পারফেক্ট তোর জন্য নাকি রিনি? দুজনেই। দুটো বিয়ে তো করতে পারবি না? তা জানি, যে যা জায়গায় পারফেক্ট, কিন্তু আমার ওদের কাউকেই বিয়ে করার ইচ্ছে নেই। শফিউল আহমেদ বললেন, কেন? কারণ জানা নেই। শফিউল আহমেদ কিছু বলতে চাইলে ইশারায় নিষেধ করলেন সাফিনা আহমেদ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন তিনি। সে কবে থেকে দরজা বন্ধ করে বসে আছে ছোঁয়া। নয়নতারা বেশ কয়েকবার এসে ডাকলো, কোনো সাড়া দেয়নি সে। বাধ্য হয়ে আফিয়া জান্নাত এসে দরজায় কড়া নেড়ে বলতে লাগলেন, দরজা খুলছো? অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছি কিন্তু। মায়ের কথা শুনতেই দরজাটা খুলে দিল ছোঁয়া। গম্ভীর মুখে বলল, আমি ভাত খাবো না, খিদে নেই। বিছানার উপরে মুখ গোমরা করে বসে পড়ল ছোঁয়া। আফিয়া জান্নাত তার পাশে বসে বললেন, আচ্ছা যা, আমার ভুল হয়েছে, কিন্তু তুই বড় হচ্ছিস, একটু বুদ্ধিশুদ্ধি নিয়ে কাজ করতে শেখ। টাকা দিতে হলে আমরা দিব, তুই যে এমন করলি, অসম্মানজনক নয় কি এসব? আমি ওনার টাকা শোধ করতে চাইছি, এত দোষই করলাম। তোর বাবা মারা যাওয়ার পরে আমার অবস্থা একেবারেই বেহাল ছিল, তখনও প্রায় অনেক টাকাই নেওয়া হয়েছে ওর কাছ থেকে। এসব আমার মাথায় আছে, সত্য করতেই হবে, তবে তুই যেভাবে চেয়েছিস সেভাবে নয়। কিভাবে? রাফসান কি বললো শুনিসনি? বড় হয়ে করতে, তখন করিস। কথাটা বলে মুচকে হাসলেন আফিয়া জান্নাত। মায়ের এই হাসির পেছনে যে অন্য একটা কারণ আছে, এটা ছোঁয়ার অজানা নয়। সারাদিনের এত ধকলের পরেও ঘুম আসছে না পরশের। সে মোবাইলেই সময় দেখল, রাত 1:30 বাজে। শরীরটা প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে যাচ্ছে, মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে ছোঁয়া ছোঁয়া আর ছোঁয়া। উঠে পড়ল পরশ, আস্তে ধীরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। বেসিনে এসে ট্যাপটা ছেড়ে দিল, চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করলো। হঠাৎই বেসিনের আয়নায় তার চোখ আটকে যায়। ছোঁয়া তার দিকে তাকিয়ে হাসছে। দুহাত ভরে পানিতে নিজের মুখমণ্ডল আবারও ভালো করে ধুয়ে আয়নার দিকে তাকালো সে। না, সে ঠিকই দেখেছে। সে আয়নার দিকে হাতটা বাড়িয়ে দিল। আয়নায় স্পর্শ করতেই দেখলো ছোঁয়া নেই। পরশ আপন মনেই বলল, স্পর্শের বাইরে থাকবে কি তুমি এইভাবে? ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মুখটা মুছতে লাগলো পরশ। এভাবে কোনো মেয়ের জন্য নির্ঘুম রাত কাটাতে হবে ভাবেনি সে। কি আছে ছোঁয়ার মাঝে? কেন তার জন্য এত উতলা হয়ে আছে পরশের মন? আর কি কখনো ছোঁয়ার সাথে দেখা পাবে না সে? কিন্তু তার দেখা না পেলে যেন স্বস্তির নিঃশ্বাসটাও নিতে পারছে না পরশ।
কোনো কি উপায় নেই ছোঁয়ার দেখা পাওয়ার? ভাবতে ভাবতে হাসপাতালের কথা মাথায় এলো পরশের। রিসেপশনের এন্ট্রি ফাইলে নিশ্চয়ই ছোঁয়ার বা তার পরিবারের কারো ফোন নাম্বার আছে। এটা কিভাবে ভুলে গেল সে? কাল সকাল সকালেই যেতে হবে হাসপাতালে। কিছুটা নিশ্চিত হতেই শুয়ে পড়ল পরশ। কবে যে সকাল হয়ে আরেকটা নতুন দিনে দেখা পাবে আর তার ছোঁয়ার দেখা পাবে সে। সকালে ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে বসলো ছোঁয়া। পরীক্ষা শেষ হবার কারণে কলেজ বন্ধ তার। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 7টা বাজে। মা আর বোন ঘুমোচ্ছে। তাদের ডাকলো সে। আজ সে নিজের হাতে তাদের জন্য নাস্তা বানাবে। এই উদ্দেশ্যে উঠে পড়ে সে। রান্নাঘরে এসে দেখলো ময়দা নেই। রুটি কিভাবে বানাবে? তাদের বাসার পাশেই মুদি দোকানটা খুব ভোরেই খোলা হয়। বুড়ো চাচার নাকি ভালোই লাগে সকাল সকাল দোকান খুলতে। নিজের রুমে ফিরে এলো ছোঁয়া। ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিল সে। টেবিলের উপর থেকে হাত ব্যাগটা নিল। টাকা নিতে হবে তো ময়দা কেনার জন্য। ব্যাগের ভেতরে হাত দিতে একটা কার্ড পেল সে। এই তো সে কার্ডটা, যেটা তাকে সেই সাইড কোয়ার্টারে দিয়েছিল পরশ আহমেদ। হাসপাতাল থেকে ফোন নাম্বার জোগাড় করতে পারলো পরশ, কিন্তু এটা ঠিক কার ফোন নাম্বার সে বুঝে উঠতে পারছে না। কেননা শুধুমাত্র রোগীর নাম লেখা রয়েছে, ফোন নাম্বার কার সেটা উল্লেখ নেই। পরশ কি ফোন দিয়ে দেখবে? দেখবেই বা না কেন? তার বাবা বলেন প্রেমে পড়লে অনেক কিছুই করতে হয়, আর যে প্রেমে পড়ে তাড়াতাড়ি সফল হয়ে যায়। সেই প্রেম বেশি দিন টিকে না, যেমন তার বাবার প্রেম বেশি দিন টিকেনি। পরশ চায় ছোঁয়াকে আজীবনের জন্য, তাই তো এতটুকু সাহস সে করতেই পারেন। আর কিছু না ভেবে নাম্বারটাতে ডায়াল করলো পরশ। টেবিলের উপরে কার্ডটা রেখে মুদির দোকানে এলো ছোঁয়া। ময়দা নিয়ে বাসায় ফিরে এলো। সোজা রান্নাঘরে এসে রুটি বানানোর কাজ শুরু করলো। নয়নতারা এসে বলল, কাকে দেখেছি আমি? যে মেয়ে কিনা শীতকালে 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজ রান্নাঘরে? ছোঁয়া খানিকটা লজ্জা পেয়ে বলল, আমি সব কাজই পারি। কিন্তু করিস না। নয়নতারাকে জড়িয়ে ধরে ছোঁয়া, বলে, এখন থেকে করব। তুমি কত কিছু করো, পুরো ঘর সামলিয়ে স্কুলে যাও। আজ থেকে বাসার সব কাজ আমি করব। বাবা, আমার ছোট বোনের কি হলো? বুদ্ধি হলো বুদ্ধি। বোনকে টানতে টানতে ছোঁয়া বলল, যাও এবার ঘুমিয়ে পড়ো তুমি, আমার কাজ শেষ হলে ডাকবো। নয়নতারা হাসতে হাসতেই বলল, যাচ্ছি রে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করছেন রাফসান। বেশ কিছুক্ষণ পায়চারি করে নিজের রুমে ফিরে এলো সে। ব্রাশে পেস্ট লাগাতেই তার ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলো সে। বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ছেলের কণ্ঠ শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল পরশ। সে ভেবেছিল ছোঁয়া বা নয়নতারার ফোনটা রিসিভ করবে, তবুও সে সাহস করে বলেই ফেলল। ছোঁয়া আছে? খানিকটা অবাকই হলো রাফসান। তার নাম্বারে ফোন করে কেউ ছোঁয়ার খোঁজ করছে কেন? রাফসান বলল, এটা আমার নাম্বার। আপনি কে? আপনাকে সেটা বলুন। আমি ছোঁয়ার সাথে কথা বলতে যাচ্ছিলাম। তাই তো জিজ্ঞেস করছে কে আপনি। আমতা করে পরশ বলল, হাসপাতাল থেকে বলছি। ছোঁয়া কিছু ফেলে এসেছে বা রোগী সম্পর্কিত কিছু বলবেন? তবে আমাকে বললেই হবে। আপনি ওনাকে ফোনটা দিন, ওনাকেই বলছি। এবার মেজাজটা বিগড়ে গেল রাফসানের। কড়া গলায় সে বলল, বুঝলাম, নিশ্চয়ই ছোঁয়াকে ভালো লেগেছে আপনার। রাফসানের কথা শুনে নিশ্চুপ পরশ। একটা ছেলে আসলে অন্য একটা ছেলের উদ্দেশ্য খুব সহজেই বুঝতে পারে। রাফসান গম্ভীর গলায় বলল, কত সাইজ করেছে এমন ছেলেকে? ছোঁয়ার ছায়ার সাথেও কথা বলতে পারবেন না, যত সব। ফোনটা কেটে দিল রাফসান। পরশের নিজের উপরই রাগ হতে লাগলো। এভাবে অপ্রস্তুত হয়ে কথা না বলে বুদ্ধি নিয়ে বললে আজ হয়তো ছোঁয়ার খোঁজ পাওয়াই যেত। কিন্তু এই ছেলেটাকে কি হয় ছোঁয়ার? এতটা রেগে গেল কেন সে? দাঁত ব্রাশ করতে করতে হেসে ফেললো রাফসান। মনে মনে বলল, সুন্দরী মেয়ে দেখলে যে কোনো ছেলের মাথায় ঘোরে, অস্বাভাবিক কিছুই না। বাসায় পরশকে ঢুকতে দেখে সাফিনা আহমেদ বললেন, কি রে, ভেবেছি আজও রাতে ফিরবি? হুম। মানে এদিকায় বস আমার পাশে। সোফায় সাফিনা আহমেদের পাশে পরশ বসতেই তিনি জিজ্ঞাসা করলেন, আমার মনে হয়েছিল তুই প্রেমে পড়েছিস। ঠিকই মনে হয়েছে তোমার, তবে তার কথা ভুলে যেতে হবে। কেন? হারিয়ে ফেলেছি তাকে। সবটা খুলে বলতো।
মনটা খারাপ হবে। তবে থাক। শফিউল আহমেদ এসে বললেন, বাংলাদেশে মেয়ের অভাব পড়েছে? একটা হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? আশেপাশে তাকিয়ে দেখ মাই বয়, কত মেয়ে তোর মতো একটা ছেলের জন্য পাগল, যেমনটা আমার জন্য ছিল। সাফিনা বেগমের রাগান্বিত দৃষ্টি দেখে থেমে গেলেন শফিউল আহমেদ। পরশ বলল, আমি দেবদাস হয়ে যাইনি, এত ভাবতে হবে না আমায় নিয়ে। পরশ কথাটা বলেই নিজের রুমের দিকে এগিয়ে গেল। মনটা বড্ড খারাপ হয়ে আছে তার। স্কুলের উদ্দেশ্যে তৈরি হতে হতে নয়নতারা বলল, আজকের রুটি আর আলু ভাজি আসলেই অনেক ভালো হয়েছে ছোঁয়া। রোজ তুই এভাবে নাস্তাটা বানালে আমি আরাম করে আরও কিছুক্ষণ ঘুমাতে পারবো। কথাটা বলে দুষ্ট একটা হাসি দিল নয়নতারা। ছোঁয়া মুচকে হেসে বলল, আজ কত সুনাম করবে? মিথ্যে সুনাম করছি না। তা জানি। আর হ্যাঁ, এখন থেকে নাস্তা রান্না সব আমিই করব, কলেজ খুললেও। দেখা যাক আমার হাত ঘড়িটা কোথায় রাখলাম রে। এক্ষুনি তো এনেছিলে বোধ হয়। কিন্তু হাতে পড়িনি। খুঁজতে খুঁজতে টেবিলের উপর ঘড়িটা পেল নয়নতারা। পাশে একটা কার্ড পেল। কার্ডটা পড়ে সে জিজ্ঞাসা করলো, সেক্রেটারিসের কার্ড তো তোর কাছে কেন? ওনার সাথে হাসপাতালে পরিচয় হয়েছিল, তখন দিয়েছে। তাহলে উনি বোধ হয় তিনি কে? তোর খোঁজ করতে এসেছিলেন, বলেছিলেন তোর সাথে পরিচিত হয়েছে। তাই নাকি? হ্যাঁ, একটা ফোন করতে পারিস? ফোন করার মতো তেমন কোনো কথা হয়নি। খোঁজ তো নিল। তখন হাসপাতালে ছিলাম, তাই হয়তো, বিশেষ কোনো প্রয়োজনে নয়। ড্রয়ার টেনে কার্ডটা রেখে নয়নতারা বলল, তোর যা ইচ্ছে। ধীরে ধীরে বাতাস বইছে। ফুলের বাগানে ছুটে বেড়াচ্ছে ছোঁয়া। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পরশ। ধীরে ধীরে ছোঁয়া তার কাছে আসে, অনেক কাছে। যতটা কাছে আসলে তার নিঃশ্বাস অনুভব করা যাবে। ছোঁয়াকে এত কাছে পেয়ে পরশ আবেশে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। কিন্তু এ কি, মনে হচ্ছে ছোঁয়া কাছে নেই। চোখ খুলতেই পরশ দেখলো ছোঁয়া নেই। পরশ তাকে খুঁজতে লাগলো চারদিকে। পাহাড়ের চূড়ায় চোখ পড়তেই ছোঁয়াকে দেখলো সে। ছোঁয়া হেসে বলছে, আমি এখানে পরশ। পরশ চেঁচিয়ে বলল, ওখানে কি করছো? পড়ে যাবে তো। উত্তর না দিয়ে শব্দ করেই হেসে চলেছে ছোঁয়া। পরশ দ্রুত বেগে পাহাড়ের চূড়ায় উঠে এলো। পরশ বলল, আমার কাছে এসো। না, আসবো না, তুমি এসো। পরশ তার কাছে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। এদিকে পা পিছলে ছোঁয়া পড়ে যেতে চাইলে পরশ তার হাতটা ধরে ফেলে। কিন্তু কেবল হাতটার নাগালই পরশ পেয়েছে। ঝুলছে ছোঁয়ার শরীর। পরশ শান্ত স্বরে বলল, ছোঁয়া তুমি ভয় পেও না, আমি তোমার কিছু হতে দিব না। ঘুমটা ভেঙে গেল পরশে। এক লাফে শোয়া থেকে উঠে বসলো সে। পাশে থাকা ছোট্ট টেবিলটার উপরে থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল। এটা কেমন স্বপ্ন দেখলো পরশ? ছোঁয়াকে কি সে বাঁচাতে পেরেছে? পরক্ষণেই নিজেকে নিজে ইচ্ছে মতো গালিগালাজ করলো পরশ। এটা শুধুমাত্র একটা স্বপ্ন। এই ভর দুপুরে দেখা স্বপ্ন কখনোই সত্যি হতে পারে না, কিছুতেই না। সাফিনা আহমেদ এসে বললেন, ঘুম ভাঙলো? চল ছাদে হাঁটতে যাই। ভর দুপুরে ছাদে কেন? বিকেল হয়ে গেল, তোর দুপুরের ঘুম নষ্ট করতে আসবো আমি? পরশের কপালে ঘাম দেখে তিনি বললেন, কিছু হয়েছে? আচ্ছা মা, প্রেমে পড়লে মানুষ রোমান্টিক স্বপ্ন দেখে। আমি কেন এমন একটা বাজে স্বপ্ন দেখেছি? কি দেখেছিস? বাজে স্বপ্ন কাউকে বললে সত্যি হয়ে যায় শুনেছি। এসব কবে থেকে বিশ্বাস করছিস তুই? প্রিয় মানুষের বেলায় সবই বিশ্বাস করতে চাই। মেয়েটিকে দেখার বড় ইচ্ছে। কোন মেয়ে? যার জন্য তোর এত অস্থিরতা? আমি নিজেই তার দেখা পাচ্ছি না। সাফিনা আহমেদ হেসে বললেন, সে যদি তোর হয়, দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন, তোর কাছে নিজ থেকে সে ধরা দেবে। সত্যি মা? সত্যি। আর যেদিন আসবে সেদিন এমন ভুল আর করবি না। নিজের করে নিতে পারিস সেই মতো ব্যবস্থা করে নিবি। সুযোগ বারবার আসে না মানুষের জীবনে। আরেকটা বার সেই সুযোগ আমি চাই মা, শুধু আরেকটা বার। কথাটা বলে মায়ের কোলে মাথাটা দিল পরশ। আর আপন মনেই বলল, এই স্বপ্নের কি আদৌ কোনো মানে নেই? উঠোনে বসে লবণ মরিচ মাখিয়ে আমলকি খাচ্ছে ছোঁয়া। চুলগুলো ভেজা থাকার কারণে টপ টপ করে পানি পড়ছে।
নয়নতারা স্কুল থেকে এসেই উঠোনে দেখা পেল ছোঁয়ার। ধমকে সুরেই বলল, এই অবেলায় গোসল করছিস কেন? এত কাজ একসাথে কখনো করেছি আমি? সময় পাইনি। আজকে একদিন না করলে হতো না গোসল? ইয়া, একসাথে এত কাজ করার পর গোসল না করলে ভালো লাগে না। আচ্ছা তুমি ভেতরে চলো, ভাত দিচ্ছি। আজ বাইরে খেয়েছি আমি। কার সাথে? বান্ধবী। নিয়ে ভেতরে চলে গেল নয়নতারা। সাথে সাথে আগমন ঘটল রূপালী। ছোঁয়ার পাশে বসে বলল, এই টকের গন্ধে চলে এসেছি আমি। রান্নায় গন্ধ পাওয়া যায় বুঝলাম, টকেরও গন্ধ পাওয়া যায় নাকি? টক প্রেমীরা পায়। এবার ভাগ বসা। নিষেধ করলেও বসাবো। হেসে ফেলল ছোঁয়া। খানিকক্ষণ বাদেই রূপালী বলল, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। কি? ওই ডাক্তারবাবুর সাথে আমার আবার দেখা হয়েছিল হাসপাতালে। কে? ওই যে হ্যান্ডসাম পাগলের ডাক্তার। সাইকিয়াট্রিস্ট? ওই একই আর কি, পাশের কেবিনে এসেছিল, আমার সাথে কথা বলেছে নিজে থেকেই। তাই নাকি? হ্যাঁ, আমি একা কিনা এটাও জানতে চেয়েছে। ভালো। লজ্জা মাখা মুখে এই রূপালী বলল, উফ, কি হলো? একটু স্মার্ট ভাবে সেদিন কথা বললে পটিয়ে ফেলতে পারতাম তাকে। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপালীর দিকে। রূপালী বলল, কেন পারতাম না? কত ছেলে এই রূপালী বলতেই পাগল, ওই পাগলের ডাক্তারকেও পাগল বানিয়ে ছাড়তাম। রূপালী তুই বকবক করবি? আমি খেয়ে শেষ করে দিচ্ছি কিন্তু। আমলকি। নিজের মুঠো থেকে কিছু আমলকি ঢুকিয়ে নিতে নিতে রূপালী বলল, উনি তোর কথাও জানতে চেয়েছে। কি? তুই কবে আসবি হাসপাতালে? ও ও, আমার কথা এভাবে কেউ জানতে চাইলে আমি অনেক খুশি হতাম। উনি কি রণবীর কাপুর? না তো। কোনো ফেমাস লেখক? তাও না। তবে আমি খুশি কেন হব? হ্যান্ডসাম তো। তুই একটু বয়, আমি আসছি। ভেতর থেকে কার্ডটা এনে রূপালীর হাতে ধরিয়ে দিয়ে ছোঁয়া বলল, এই নে তোর হ্যান্ড্রু কার্ড, যা ফোন করে পটা দেখি। রূপালী খুশি হয়ে বলল, আরে বাস, এইটার কথা আমার মনেই ছিল না। এবার দেখবি কেমন করে ডাক্তার পটিয়ে ফেলবে এই রূপালী। সিরিয়াল অনুযায়ী চেম্বারে বসে পেশেন্ট দেখছে পরশ। জারিফা আক্তার নামের এক পেশেন্ট আসলো। পরশ তার সমস্যা কি জানতে চাইলে সে বলল, আমি আপনাকে ভালোবাসি। অনেক মানসিক রোগী পরশ দেখেছে, কিন্তু এমন পরিস্থিতির শিকার সে কখনোই হয়নি। কিছুটা অপ্রস্তুত হয়েই পরশ বলল, সরি। জি, সত্যিই শুনেছেন। আমার খালা আপনার পেশেন্ট, তার সাথেই হাসপাতালে এসে আপনাকে দেখতে পাই। বিশ্বাস করেন, সেদিন থেকেই শুধু আপনি আমার চারপাশে ঘুরেন। আমি মোটেও আপনার চারপাশে ঘুরি না। আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি না। ঘুরেন আমার কল্পনায়। ভেবেছি মাথা থেকে আপনার ভূতটা নামাবো। বেঁচে আছি এখনো, ভূত হব কিভাবে? প্রেমের ভূত। ও, তারপর? তারপর ভাবছি পরশ নামের কাউকে দেখেছি এটাও ভুলে যাব, কিন্তু পারলাম না। খালার সাথে এসে আমি নিজেই মানসিক রোগী হয়ে যাচ্ছি। প্লিজ, এর সমাধান কি আপনি বলুন, না হলে পাগল হওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। নিশ্চুপ পরশকে দেখে জারিফা বলল, আপনি হয়তো আমাকে বেহায়া ভাবছেন, কিন্তু ভালোবাসা মানুষকে বেহায়া বানিয়ে ছাড়ে। আপনি কিভাবে জানলেন? কেননা আমি কাউকে ভালোবাসি। দেখুন জারিফা, আপনি যদি মজা করে থাকেন, আমি মোটেও মজা করছি না। তাহলে বলবো এসব মাথা থেকে ফেলে দিন। কেন? কারণ আমি বিবাহিত। আপনি ম্যারেড নন, আমি জানি। আপনি ভুল জানেন। আমাদের বিয়ে হয়েছে, তবে ঘটা করে হয়নি। খুব তাড়াতাড়ি হবে। মুখটা চুপসে গেল জারিফার। পরশ বলল, আমি জানি আপনি কোনো মানসিক রোগী নন। আমার সাথে কথা বলতেই রোগী সেজে এসেছেন। আপনার ফিলিংসকে আমি সম্মান করি, তাই সবটা জানালাম আপনাকে। এবার আপনি আসতে পারেন। জারিফা হেসে বলল, বিবাহিত না হলেও আপনি আমাকে কোনো দিনও ভালোবাসবেন না, এটা আমি বুঝেছি। কেননা আমিও কাউকে ভালোবাসি। আমিও আপনার ফিলিংসকে সম্মান করে
চলে যাচ্ছি। জারিফা চলে গেল। পরশ নিজের মনেই বলল, আজ আমি জারিফাকে মিথ্যা বলে যেভাবে ফিরিয়ে দিয়েছি, ছোঁয়াও যদি আমাকে সেভাবে ফিরিয়ে দেয় তাও ভালো। জারিফা অন্তত নিজের মনের কথা তো জানাতে পারলো, কোনো আফসোস থাকবে না তার আর। ছোঁয়াকে টানতে টানতে উঠোনে নিয়ে আসলো রূপালী। ছোঁয়া বলল, কি হলো রে? কিছু না হলে রাতে এসে তো কি উঠোনে আনতাম। তাই তো বলছি, হলোটা কি? ফোন দিব। কাকে? ডাক্তারবাবুকে। এখন আমি সিরিয়াস। তো দে, আমি কি করব? সাহস দিবি? তোকে? তুই নাকি? হুম, আমি এসবে পটু, সেটা দেখাতেই এসেছি। দেখ। কার্ড থেকে নম্বরটা তুলে ডায়াল করলো রূপালী। বেশ কয়েকবার ডায়াল করার পরেও রিসিভ করলো না কেউ। রূপালী হতাশ হয়ে বলল, রিসিভ করছে না। আর একটা বার দিয়ে দেখ। এবার সত্যিই রিসিভ করলো পরশ। রূপালী মিষ্টি স্বরে বলল, ফোন কেন রিসিভ করছিলে না? অপরিচিত নাম্বার থেকে কোনো মেয়ের মুখে এমন প্রশ্ন শুনে পরশ বলল, আমি কি আপনাকে চিনি? ফোন কেন ধরছিলে না সেটা বলো। আপনি কে এটা তো বলেন। তোমার অপরিচিতা। এবার বলো কেন ফোন ধরছিলে না? ব্যস্ত? পেশেন্ট দেখছিলাম। ডিস্টার্ব করলাম বোধহয়। তা অবশ্যই করেছেন। লাউড স্পিকারে কথা বলাতে ছোঁয়া সবটাই শুনতে পাচ্ছিল। পরশের এই কথাটা শুনে হাসি পেল তার। হোরনা দিয়ে মুখ টিপে হাসতে লাগলো সে। রূপালী তা দেখেও না দেখার ভান করে বলল, একটা মেয়ের সাথে এইভাবে কড়াভাবে কথা বলছো তুমি? পরিচয় না দিলে আরো কড়াভাবে বলতে পারি, অপরিচিত মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। এবার উচ্চ শব্দেই হেসে উঠল ছোঁয়া। তাড়াহুড়ো করে ফোনের লাইনটা কেটে দিল রূপালী। গম্ভীর গলায় বলল, হাসির আর সময় পেলি না। ঠিক সময়ে ফোন কেটেছিস, না হলে আরো অপমানিত হতে হতো। আসছে একেবারে বজ্জাত ডাক্তার, পাগল একটা। না হয় আমার মতো মেয়ের কণ্ঠ শুনে লুতুপুতু করার কথা। ছোঁয়ার হাসি যেন থামছেই না। রূপালী রেগে মেগে বলল, ছোঁয়া থামবি? ছোঁয়ার হাসির সাথে অন্য কারো হাসির শব্দ কানে ভেসে এলো। তারা সামনে তাকাতেই এই এলাকার কবিরকে দেখতে পেল। রূপালী বলল, আপনি হাসছেন কেন? ছোঁয়ার হাসি দেখে। পেছন থেকে রাফসান বলে ওঠে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখা হচ্ছে। কবির কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, না, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম। মেয়ে দেখে দাঁড়িয়ে পড়লেন? এই তো, এই জায়গায় সব চলবে না। আমি এখানে স্থায়ী, আপনি আমাকে ধমকাচ্ছেন? স্থানীয়রা বুঝি যা ইচ্ছা করতে পারে। ছোঁয়া এসে বলে, আমি কবির ভাইয়াকে চিনি, ওনাকে কিছু বলবেন না প্লিজ। আর কবির ভাইয়া দুঃখিত, উনি আপনাকে চেনে না তাই। ইটস ওকে। কবির চলে গেলে রাফসান বলল, এমন ছেলেদের তুমি চেনো না ছোঁয়া। চেনার প্রয়োজন মনে করছি না। সকালে একটা সাইজ করেছে, আবার এখন আরেকটা। এইসব ছেলেদের আমি ভালোভাবে চিনি। সকালে মানে? সকালের ফোনের কথাটা রাফসান চেপে গিয়ে বলে, ও কিছু না, আমি আন্টিদের সাথে দেখা করতে এসেছি। ভেতরেই আছে মা। রাফসান ভেতরে প্রবেশ করলে রূপালী বলে, কার্ডটা কি নিলি তুই? আমার কি দরকার? আমারও দরকার নেই। এমন বোকা ডক্টর আমার দ্বারা পটানো সম্ভব না। বোকা? হ্যাঁ, না হলে রূপালীর সাথে এভাবে কথা বলে? কথাটা বলে কার্ডটা ছিঁড়ে ফেললো রূপালী। এই হাসি শব্দটা এত পরিচিত কেন মনে হয়েছে পরশে? মনে হচ্ছে ছোঁয়ার হাসি শব্দ এটা। তাহলে কি ফোনের ওপাশের মেয়েটার পাশে ছোঁয়া ছিল? হ্যাঁ, তার মন বলছে ছোঁয়াই ছিল। তারা হয়তো মজা করেছে পরশের সাথে। পরশ আর দেরি না করে নাম্বারটাতে আবারও ডায়াল করলো। বাড়িতে এসে মোবাইল থেকে সিমটা খুলে ড্রয়ারে রেখে দিল রূপালী। অবশ্য ফোনের লাইন কাটার সাথে সাথে সে বন্ধ করে রেখেছিল। এই সিমটা সে ব্যবহার করে না, পরিত্যক্তই বলা যায়। তবে এমন কার্যকলাপের সময় ব্যবহার করাই হয়। রূপালী ড্রয়ারটার দিকে তাকিয়ে বলল, পাগলের ডাক্তারকে পটানো আমার কর্ম না। যতদিন না নতুন কাউকে পাচ্ছি তুই এখানেই থাক সিম বাবাজি।
এদিকে সেই নাম্বারে ফোন করতে করতে ক্লান্ত পরশ। ফোন বন্ধ কেন করে রাখলো? তার মানে তার অনুমানই ঠিক, দুষ্টুমি করে কেউ এই কাজটা করেছে। তার মন বলছে ছোঁয়া ফোনের ওপাশে হেসে ওঠা মেয়েটাই। আরেকটা সুযোগ হারালো সে। আন্টি, আজ আমার মনটা ভালো নেই। রাফসানের কথা শুনে আফিয়া জান্নাত বললেন, কেন? আজ অফিসে জানালো আমার ট্রান্সফার হবে, তবে বেশি সময় থাকতে হবে না, বছর খানেকের মতো। কোন জায়গায়? নওগাঁয়। রাফসানের কথা শুনে আফিয়া জান্নাতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রাফসান তার অবস্থা বুঝতে পেরে বলল, আমি আপনার অবস্থাটা বুঝতে পেরেছি, কিন্তু আমি দূরে গেলেও আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে কোনো দরকারই পাশে পাবেন আমাকে। সেটা আর বলতে, তবে বাবা মরা দুই সুন্দরী যুবতী মেয়ে নিয়ে থাকা এতটাও সহজ নয়। তুমি ছিলে, ভরসা পেতাম। নয়নতারার সাথে বিয়েটা হলে হয়তো আর কোনো চিন্তায় থাকতো না মেয়েদের নিয়ে। আপত্তি তো আমারও ছিল না, তবু অপেক্ষা করতেই হবে, কি আর করার। তবে তুমি চলে যাবে এটা শুনে শান্তি পাচ্ছি না মনে। নয়নতারা এসে বলল, কে কোথায় যাচ্ছে? রাফসানের বদলি হয়েছে, সে যাচ্ছে। রাফসান বলল, তোমার মা আমাকে অনেক বেশি ভালোবাসেন, যেতে দিতে চাইছেন না। মায়ের কথা শুনতে হবে, তোমার কাজের জন্য তো যেতেই হবে। আফিয়া জান্নাত ছোঁয়াকে ডেকে বললেন, রাফসানের জন্য চান। দোকান থেকে ডাল পুরি নিয়ে আসি। রাফসান বলল, এই সময় দোকানে যাওয়ার প্রয়োজন নেই। আরে বিট্টুর দোকানের নাস্তা খেয়েই তো দেখেন, অনেক মজা। বিট্টু? এটা আমার দেয়া নাম, ওর আসল নাম হলো। মাথা চুলকাতে লাগলো ছোঁয়া। নয়নতারা বলল, বরকত? ছোঁয়া হেসে বলল, বরকতি। মনে ছিল না। এসব দোকানদারদের এত মাথায় তোলার কি দরকার? মাথায় কই তুললাম? আলাদা নাম দিচ্ছ তার? এসব মাথায় তোলাই বলা হয়। ও তাই বলেন। আমি ভাবছিলাম ও এত মোটা ছেলেকে কোলে নেয়া তো দূরে থাক, মাথায় নিব কিভাবে। সে যাই হোক, আজকে একদিন খেয়ে দেখেন ওর দোকানের ডালপুরি। একসাথে 4 থেকে 5টা যদি না খান তবে আমার নাম ছোঁয়া নয়। তুমি দেখছি ফ্রিতে বরকতের দোকানে বিজ্ঞাপন দিচ্ছ। আপনি চাইলে ওর বিজ্ঞাপন দিতে পারি। ইন্টারেস্ট নেই শোনার। তাহলে আরো বেশি শুনতে হবে। আফিয়া জান্নাত মুচকি মুচকি হাসতে লাগলেন। নয়নতারা বলল, শোনো রাফসান, শোনো। রাফসান বলল, বলো শুনি। বিট্টু অনেক দুষ্টু একটা ছেলে ছিল, বখাটেও বলতে পারেন। সিগারেট খাওয়া, মেয়েদের বিরক্ত করা যেন তার পেশা ছিল। বিট্টুর বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে, সেই থেকে সে বদলে যায়। সংসার চালানোর জন্য দোকান দেয়। ঘরে মা আর ছোট বোন রয়েছে, এখনো আগের মতো নেই। তাহলে মাথায় তুলতেই পারো। আচ্ছা আপনি বসুন, আমি গরম গরম ডালপুরি নিয়ে আসি। ছোঁয়াকে থামিয়ে রাফসান বলল, ঝাল নাস্তা আরো কিছু থাকলে এনো ছোঁয়া। মৃদু হেসে ছোঁয়া বলল, আচ্ছা। ক্লান্ত ভারাক্রান্ত শরীর নিয়ে ফোনের অপেক্ষা করছিস তুই? আছে কেউ? সিরিয়াসলি প্রেম করছিস আর আমাকেই জানালি না? প্রেম করছি না, প্রেমে পড়েছি। কে সেই ভাগ্যবতী? সে ভাগ্যবতী হলেও আমি ভাগ্যবান নই। কেন রে? আমি তাকে ভালোবাসলেও সে বাসে না। কেন তোর প্রেমে পড়বে না এমন মেয়ে হতে পারে নাকি? সে জানে না আমি তাকে ভালোবাসি। শুরু থেকে সবটা খুলে বলতো। পরেশের মুখে সবটা শুনে তোহা বলল, আমার মনে হয় না তুই আর ওই মেয়ের দেখা পাবি। কিন্তু আমার মন বলছে ফোনটা তার ছিল। কেন রে, অন্য কারোর কাছে কি তোর নাম্বার নেই নাকি?
এত বুদ্ধি নিয়ে ঘুরিস কিভাবে? আমি দিচ্ছি নাম্বার। দে। ওই তোহা, বল। পারবি তো ছোঁয়ার সাথে কথা বলিয়ে দিতে? চেষ্টা করে দেখি। ছোঁয়াদের সাথে বসে আড্ডায় মজে আছে রাফসান। এমন সময় তার ফোনের রিংটোনটা বেজে উঠল। রিসিভ করেই বলল। কে বলছেন? ওপাশ থেকে তোহা বলল। হাসপাতাল থেকে নার্স বলছিলাম, ছোঁয়া ম্যাডাম একটা জিনিস ফেলে গিয়েছেন। কি? সেটা তাকেই বলা যাবে। আমাকে কেন নয়? আসলে মেয়েদের পার্সোনাল জিনিস তো, তাই। বাড়ির সবাই বলে রাফসানের মাথায় অনেক বুদ্ধি, তাকে সহজে কেউ বোকা বানাতে পারে না। তোহা তাকে বোকা বানাতে পারলো না। সে ভালোভাবেই বুঝলো কোনো ছেলে তোহাকে ফোনটা করতে বলেছে, যাতে ছোঁয়ার সাথে যোগাযোগ করতে পারে। সেই ফোনের ছেলেটারই কাজ এটা। ফোনের পাশের মেয়েটার উদ্দেশ্যে রাফসান শেষের কথাটা ফোনের লাইনটা কেটেই বলেছে রাফসান। ফোনের ওপাশের মেয়েটা শুনে নিয়ে এসব। মূলত তারা কিছু না বোঝাতে এসব বলা, এবং তা হয়েছেও। দরজা শুধু মেয়েটির জন্য। তার বলতে তাদের কথা শুনে নয়নতারাও হাসলেও ছোঁয়ার হাসি পেল না। ভালোবাসা কি কোনো অন্যায়? মেয়েটার সম্পর্কে এসব কথা বলা তাদের উচিত হয়নি। তোয়া সবটা জানিয়ে ফোনের অপর পাশে পরশের উদ্দেশ্যে বলল। ছেলেটি তাদের বাসার কেউই হবে, তাই তো জানি হাসপাতালে কিছু ফেলে আসেনি ছোঁয়া। হুম। তুই হতাশ হবি না, কোনো না কোনো উপায় বের হবে। হুম। কি হু হু করছিস? এই মেয়ে কি তোকে পাগল করে ফেলছে? হ্যাঁ, মানসিক ডাক্তারকেই মানসিক রোগী বানিয়ে ছাড়বে ছোঁয়া নামক মেয়েটি। বেশ কয়েকদিন কেটে গেল। রাফসানের বদলির দিন চলে এলো। কিছু বলেন না? আফিয়া জান্নাতকে জড়িয়ে ধরলেন রাফসান। তাকে বিদায় জানিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো নয়নতারাও কাঁদছে। ছোঁয়া তার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি কি ছোঁয়ার সাথে একটু কথা বলতে পারি? নয়নতারা ভেতরে চলে গেল। রাফসান বলল। তুমি জানো ছোঁয়া, তুমি ভীষণ দুষ্ট একটা মেয়ে। মুখটা গোমরা করেই থাকলো ছোঁয়া। রাফসান বলল। কোনো দুষ্টুমি করবে না, আর কোনো ছেলেকে প্রশ্রয় দিবে না। আমি দুষ্টু নই, আমি কি বাচ্চা? তাছাড়া কাউকে প্রশ্রয় দিই না আমি। দুষ্টুমি করতে বাচ্চা হবার প্রয়োজন নেই, যে কোনো বয়সে করা যায়। নিজের খেয়াল রেখো। আসে। রাফসান চলে যাচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে তার পথের দিকে তাকিয়ে আছে নয়নতারা। মনে হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে রাফসান। এদিকে ছোঁয়ার কোনো খবর পেল না পরশ। সারাক্ষণ মাথায় যেন ছোঁয়ার নামই ঘুরতে থাকে। কতবার মনকে বুঝিয়েছে ছোঁয়াকে ভুলে যাওয়া উচিত, তবুও সে পারছে না। আর ভাবতে পারছে না সে। সময় কাটানোর জন্য মায়ের রুমের দিকে এগিয়ে গেল। গল্প করে যদি কিছু সময় কাটানো যায়। মায়ের রুমে এসে দেখলো তার চোখে পানি। পরশ অবাক হয়ে বলল। তোমার চোখে পানি কেন? ফারুকের কথা মনে পড়ছে। অনেকদিন ফোন দেয় না, কিভাবে ভুলে গেল আমাদের। মায়ের পাশে বসে পরশ বলল। ভুলেনি, ভাইয়া ব্যস্ত হয়তো।
তোরা শুধু আমাদেরগুলোই বুঝিস। আমি কি করলাম? কি করিসনি? বিয়েটা করলে বৌমার সাথে সময় কাটালে, অন্য সময় মাথায় ঘুরতো আমার। সময় হলে করব। এখন হবে সময়? জানাবো আমি।